প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল্লাহ লব্বুল্লাহ। আজকে সংবাদ বিশ্লেষণে অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজাদ আজাদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও তিনটি পত্রিকা এসেছে। জাতীয় পত্রিকা প্রথম আলো এবং সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং উত্তর পূর্ব, তিনটি পত্রিকার শিরোনাম পড়ব এবং অতিথির কাছে আমরা সুন্দর বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি আজকে সম্প্রচারে সহযোগিতা করছেন স্কুল অফ জয়, অটিস্টিক শিশুদের একটি প্রশিক্ষণ কেন্দ্র, নয়া সড়ক সিলেট। অটিস্টিক শিশু যাদের ঘরে আছে এই প্রতিষ্ঠানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন নয়া সড়কে, কিংবা সিল টিভির সাথে যোগাযোগ করলে আমরা তাদের ঠিকানা জানিয়ে দিব। বিশেষ করে খুব স্বল্প পয়সায় এই এখানে শিক্ষা এবং অন্যান্য আধুনিকতার ছোঁয়া সেখানে প্রশিক্ষণ করানো হয়। এই খবরটির মধ্য দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি বরাবরের নাই। আজ বুধবার 20 মে 2026, 6 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 2 জিলহজ 1447 হিজরি। প্রথমেই প্রথম আলোর খবর, যেটা যদিও জাতীয় খবর কিন্তু হাওর নিয়ে কথা বললে সিলেটের কথা মনে হয়। হাওর অঞ্চল, হাওরে চালের ক্ষতি 2 লাখ টন, দাম বাড়ছে। সরকারি কর্মচারীদের নতুন বেতন জুলাই থেকে শুরু। গণরুম গণগেস্ট বন্ধ হয়েছে, ট্যাগ দিয়ে নির্যাতন থামেনি। অভ্যুত্থান উত্তর বিশ্ববিদ্যালয় 1, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বাংলাদেশের লাগবে 2 উইকেট, 121 রান। 121 রান পাকিস্তানের, 3 উইকেট আর 121 রান হচ্ছে পাকিস্তানের সিলেট স্টেডিয়ামে যেটা খেলা হচ্ছে। আরো খবর, যুদ্ধের দিনেও পাশে ছিল বাংলাদেশ। প্রায় 3 মাস ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর যখন আবার বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপিত হলো, তখনও বিশ্বের সঙ্গে দেখলাম এই বিশ্বের সাথে নানা প্রান্তে থাকা বন্ধুদের নিয়ে একটি সুন্দর প্রতিবেদন করেছে। আরো খবর, আরো 11 শিশুর মৃত্যু, হাসপাতালে হামের রোগী আসছে, প্রতিদিন পড়তে হচ্ছে আর কি। কর মুক্ত আয়সীমা বাড়তে পারে, সারা বছর রিটার্ন দেওয়ার সুবিধা চালু হতে পারে। এতে আগে রিটার্ন দিলে পাওয়া যাবে কর ছাড়ও। ন্যূনতম 5% ব্যবহার তুলে দেওয়া হতে পারে, এতে কারো কারো করের পরিমাণ বাড়তে পারে। আরেকটি খবর, গতকালকে পর্যন্ত সিলেট না ঢাকাতে টপ অফ দা ঢাকা ডুয়েটে 6 দিন ধরে আন্দোলন, ক্যাম্পাসে যেতে পারছে না ভিসি। এই ছিল প্রথম আলোর প্রথম পৃষ্ঠা। প্রথম আলোর শেষ পৃষ্ঠা শেষ করে আমরা আসবো অতিথির কাছে বিশ্লেষণ চলতে। একটি অত্যন্ত হৃদয় বিদারক খবর, শিশুটির লাশ পড়েছিল পাশের ফ্ল্যাটে। রাজধানীর পল্লবীতে একটি ফুটফুটে চাঁদের মতো একটি শিশু রানিশা আক্তার 2য় শ্রেণীতে পড়তো। গতকাল দুপুরে নিজেদের বাসায় পাশে ফ্ল্যাট থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আরো মৃত্যু সংবাদ, 3 জেলায় পানিতে ডুবে 6 শিশুর মৃত্যু। সিলেট ও ময়মনসিংহে বৃষ্টি হতে পারে, গরমও থাকবে কিছু এলাকায়। বজ্রপাতে বাবার মৃত্যু, হাসপাতালে লাশের পাশে কাঁদছিল 2 শিশু। 3টি মৃত্যুর খবর পাশাপাশি। এটা তো অন্য ধরনের মৃত্যু, একটা যেহেতু গলা কেটে হত্যা। এই ধরনের ঘটনা ঘটছে ইদানিং খুব বেশি। আমি আসছি আরো আপনার কাছে আবারও। আরেকটি সুন্দর খবর, মনোরম দৃশ্য, শীতল পাটির সাদা ফুল। আমরা তো জানতাম শীতল পাটি মানে সোয়ার পাটি, কিন্তু আসলে ফুলের নাম যে শীতল পাটি সত্যিকার অর্থে আমারও জানা ছিল না। জানি না আমার সাংবাদিক আছে কি দেখা যায়। এখানে এই শীতল পাটির সাদা ফুলে সুন্দর একটি লেখা আছে, সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতা দিয়ে শুরু করেছে। চন্দনরে গন্ধ ভরা, শীতল শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানেই শীতল পাটি। সত্যেন্দ্রনাথের সেই শীতল পাটি নিয়ে আসছে এখানে। প্রিয় দর্শক, এই খবর 5 স্পেশালি খবর দিয়েই আমরা শেষ করতে যাচ্ছি। প্রথম আলো প্রথম পৃষ্ঠা শেষ পর্যন্ত একটি খবর আরো বাকি আছে পড়া। টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কোনোদিন ভাগে পড়ে নাই, আইসকা পেয়ে গেছি। অর্থাৎ একটা রিক্সা চালক প্রতিদিন আসে কিন্তু পায় না, এটা বোঝা যাচ্ছে যে দেওয়া হয় সবাই পায় না, সুবিধা বঞ্চিত লোকরা ঠিক মতো সবাই হয়তো পায় না, পর্যাপ্ত থাকে না। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণে। হাওর পাড়ের মানুষ, হাওরে চালের ক্ষতি 2 লাখ টন, দাম বাড়ছে, এটা দিয়ে শুরু করে। এখানে প্রথমেই প্রশ্ন আসতে পারে যে চালের ক্ষতি কেন?
চালের ক্ষতি। আসলে আমি ধানের উৎপাদন যেটা হয় সেটা চালে হিসাব করা হয়, চালের হিসাব এই করা জন্য হয়। হয় এই হিসেবটা চালে এসছে। আমরা জানি যে এই বছর অকাল বন্যা হয়নি ওইভাবে, তবে জলাবদ্ধতা হাওর এলাকায় মারাত্মক বিপর্যয় নিয়ে এসছে, প্রচুর ক্ষতি হয়েছে। আপনি দেখছেন ছবি, কৃষকরা জলাবদ্ধতা হলে কিন্তু বন্যার রূপের মতো হয়েছে, অনেকটাই বন্যার রূপ এরকম, নিয়েছে। যে কারণে এর মধ্যে আহ, ধান কাটার মানুষ নেই, মারাই মেশিন নেই, এমনকি কাটার ধান মেশিন তুলে নেই, রাখা হয়েছে, সেখানে ধানের চারা করছে, এটা ওর আলো বাতাস না থাকার কারণে, রোদ না রোদ না থাকার থাকার এটা হয়েছে। যাই হোক, এরপরেও পরবর্তী সময়ে রোদের দেখা মিলেছে, বৃষ্টি কমেছে, যে কারণে কিছু ফসল তোলা যাচ্ছে। কৃষকরা আশা করছেন যে তারা অন্তত পক্ষে খেয়ে পরে দিন কাটাতে পারবেন। তবে এই ধান যেটা আসে ঘরে, সেটা শুধু খাওয়ার জন্য না, এর থেকে কিন্তু খরচ যোগানো হয়, সংসারে খরচ সারা যোগানো হয়। বছরের খরচটাও সেখান থেকে আসে কিছু। এই সংকটটা থাকবেই। সরকার কিছু উদ্যোগ নিয়েছে, আমরা আশা করি যে আরো উদ্যোগ নেবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এবার আমাদের কৃষকরা এক ধরনের বৈজ্ঞানিক কিন্তু, বা বিজ্ঞানী। অবশ্যই তারা নতুন তারা নতুন উদ্ভাবনী নিয়ে এসছেন সামনে। যেমন এবার মারাই মেশিন নেই, আমি আমার এলাকার খবর নিয়েছি, আমার কিছু ছবি এসছে, মারাই মেশিন নেই। তারা যে কাজটা করছেন, ছোট ছোট নৌকায় ধান কেটে আনছেন, পরিবারের সদস্যরা মিলে বা স্বজনদেরকে নিয়ে বা আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে ধান কেটে এনে, এখন কিন্তু গ্রামাঞ্চলে পাকা রাস্তা, আমাদের অনেক গ্রামে কিন্তু এখন রাস্তার উপর বিছিয়ে দিয়েছেন, এবং লোকজন এই ধানের উপর দিয়ে হাঁটা যাওয়া করে, গাড়িও যাচ্ছে, ধানগুলো পড়ে যাচ্ছে, আর কেউ কেউ আবার বড় ধরনের গদা দিয়ে পিটিয়ে ধান মারিয়ে নিচ্ছেন। এই ধরনের এলাকার একটা নামও শুনলাম, গদা। মানে বড় লাঠি যেটা হয়, গদা ছোট হয়, বড় হয়, অনেক লম্বা হয়, একটু ভার থাকে, সেটা ভার থাকে, এটা দিয়ে পিটিয়ে ধান মারাই দিচ্ছেন। আর নৌকার প্রয়োজনীয়তা তো আছে, নৌকা আছে, এখনো গ্রামে ছোট ছোট নৌকা আছে। এইভাবে ধান সংগ্রহ করায় কৃষকরা হয়তো তাদের খোরাকিটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। হাওড় এলাকার মানুষ হিসেবে অনেক কিছু জানানোর সুযোগ হলো আমাদের, এবং হাওড়ের সাথে তো আমাদের সম্পর্ক, আমাদের জন্ম যেহেতু হাওড়ে, আমাদের কৈশোর কেটেছে হাওড় এলাকায়, আর এরপর হয়তো শহরে আছি, কিন্তু হাওড়কে তো ভুলতে পারি। তবে আসলে সব কথা শেষ কথা, অনেক ক্ষতি হয়েছে, ক্ষতি তো হয়েছে, কৃষকের মাথায় হাত। এবং অবশ্যই। এবছর কিন্তু বাম্পার ফলন হয়েছিল, কিন্তু ফলন সেটা পেল হয়েছে, না কৃষক। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে, আর তো জলাবদ্ধতা। এখন প্রশ্ন হচ্ছে যে বারবার কি ধান মার যাবে কিনা, জলাবদ্ধতা কেন হলো, পানি বের হতে পারছে না, সুইচ গেট আছে সেগুলো কাজ করছে না, অপরিকল্পিত বাঁধ, আবার হাওয়া রক্ষা বাঁধের নামে লুটপাট, এইসব মিলিয়ে এই ক্ষতিটা হয় প্রতি বছর। আগামী বছর যদি এটা না হয়, সেই প্রত্যাশা এখন আপনারা যারা এই এলাকার যারা সংবাদপত্রের সাথে জড়িত, তারা বৈঠক টৈঠক করে সংশ্লিষ্টদেরকে আশ্বাস মিলে। 17 সালের যে ভয়াবহ বন্যা ছিল, ফসল হানি ছিল, এরপরে তো অন্তপক্ষে যারা এই দায়িত্বটা নেয়, সরকারি কর্মকর্তা আছেন, এর সাথে যারা বাঁধ নির্মাণের দায়িত্বে থাকে, তারা মানবিকতাকে প্রাধান্য দেয় না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, কৃষি বান্ধব একজন মন্ত্রী বলবো, প্রধানমন্ত্রী, সেই খাল কাটা শুরু করেছে কৃষকদের জন্যই, কিন্তু কৃষক কার্ড দিয়েছে, কিন্তু এই হারোপাড়ির এই বিশাল ক্ষতি শুধরানোর জন্য এখনো মনে হয় সে ধরনের কোনো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ক্ষতিপূরণ নয়, স্থায়ীভাবে এটাকে সময় সাপেক্ষ। আমরা তো অবশ্যই আশা করি ফিরে আসি। শুধু খাল কাটতে তো হবে না, এর পাশাপাশি ফসল রক্ষার জন্য আমরা ফিরে আসি, ক্ষতিপূরণ হবে অবশ্যই, এই প্রত্যাশা জনগণ যেন। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা গণরুম, গ্যাস রুম বন্ধ হয়েছে, ট্যাগ দিয়ে নির্যাতন থামেনি। প্রথম আলো যে অনুসন্ধানী প্রতিবেদন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে, আমরা জানি যে আগে যে ঘটনাগুলো ঘটতো, গণরুম আছে যেখানে অনেক ছাত্র থাকে, অতিথি কক্ষ আছে, সেইগুলোতে নির্যাতন করা হতো, শিক্ষকদের, ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হতো, তাদেরকে বাধ্য করা হতো রাজনীতি যুক্ত হওয়ার, মিছিলে যাওয়ার, সমাবেশে যাওয়ার। এগুলো বন্ধ হয়েছে, কিন্তু নতুন যে বিষয়টা এসছে সেটা হচ্ছে ট্যাগ দিয়ে, অর্থাৎ ছাত্রলীগ বা অন্য সংগঠনের নাম তার সাথে জড়িয়ে তাকে নির্যাতন করা হচ্ছে। আরেকটা সমস্যা যেটা হয়েছে এখন, সেটা ছিনতাই। ভিতরে আছে বিষয়টা যে ছিনতাই বেড়ে গেছে, তো ছিনতাই বেড়েছে, নির্যাতন থামেনি, অন্য কায়দায় নির্যাতন। হ্যাঁ, তবে আগের চেয়ে কম। এখন গণরুমে এবং গেস্ট রুমে যে নির্যাতনটা হতো সেটা হচ্ছে না, টেক দিয়ে কিছু নির্যাতন হচ্ছে না। আসলে এই সরকারের তো সবেমাত্র 3 মাসও এখনো হয়নি। এই বিগত সরকারের 15 বছরে তার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এখানে থামছে না। যদি থামাতে পারতো
তাহলে সার্থক হবে। থামানটা তো সহজ না, একটু সময় লাগবে। যেমন টেক দিয়ে যেটা হচ্ছে সেটা কমে আসছে, কমে আসবে আমরা আশা করি। আর এটা হচ্ছে যে তাদের আবাসন সংকটের কারণে কিন্তু ওই গেস্ট রুম, গণরুমের ব্যবহারটা বেড়ে যায়। আরো খবরে দিয়ে একটা বিশ্লেষণ আপনার কাছে শুনতে চাই। এখানে আমরা হাম নিয়ে কথা বলি আর একটু। হ্যাঁ, হামের হাম এবং হামটা কিন্তু করের ব্যাপারটা তো আছে। কর নিয়ে সরকার নতুন একটা- নতুন করে চিন্তা ভাবনা করছে, এর থেকে ইতিবাচক ফল আসবে। আরেকটা ব্যাপার যে কর দিতে আমরা অনেকে রাজি না। আরেকটা হচ্ছে যে আমরা কর যাদের যত দেওয়ার তত দিচ্ছেন না। এর সাথে যিনি দাতা তার এবং যারা গ্রহীতা অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যায়। এবং এখানে একটা মিডিল মেনু কাজ করে। হ্যাঁ, মিডিল মেনু কাজ করে। আছে। এর ফলে সরকারের যে করটা পাওয়ার কথা সেটা কিন্তু সরকার পাচ্ছে না। এটা হচ্ছে সরকারের আয়, মূল আয়টা তো এইখান থেকেই আসে। সরকার যদি আয় করতে না পারে, ব্যয় করবে কোত্থেকে? শুধু যে ঋণ করে ব্যয় করবে তা তো হতে পারে না। সরকারের যে খাতগুলো আছে এর মধ্যে আয়কর একটা উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে। সুতরাং কর যাতে আমরা দিই, সর্ব ধরনের কর আমরা যদি কর যদি, যেমন সিটি কর্পোরেশন খোঁজ নিয়ে দেখেন যে হাউজিং যেটা হোল্ডিং ট্যাক্স, যেটা বাড়ির tax, অস্বাভাবিক ভাবে দেখে, আবার এটা অনেক কমিয়ে আনে। এটা কি জন্য? তারপরে তো দেয় না অনেকে। আমার জানা মতে এমন ব্যাপারও আছে ভাই, যে ব্যবসায়ীরা কিন্তু যে ব্যবসা করে সেই অনুপাতে করের হিসাব নিকাশ মিলানো যায় না। এখানে কিন্তু একটা অসামঞ্জস্য কাজ করে। সব মিলিয়ে আমি একটা জটিলতা। পার্সোনালি একজন ব্যবসায়ী হিসেবে বুঝি যে আমরা কত পার্সেন্ট প্রফিট করি আর কত পার্সেন্ট কর দিই, যেটা চাওয়া হয়। ফলে করি কি, আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে একটা লেনদেনের মাধ্যমে অন্য পথ নিতে অন্য হয়। পথ নিতে হয়। আমার মনে হয় করটাকে যদি আরো সহজীকরণ করা হতো, তোলার পদ্ধতি প্লাস করের যে হার আর কি, হার নিয়ে একটু পুনর্বিবেচনা করলে মনে হয় আমার এটা সকলে ব্যবসায়ী প্রতিনিধি যারা আছেন, ব্যবসায়ী সংগঠনগুলো আছে, তাদের সাথে সরকারের আলোচনা করা দরকার এবং এর মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছা উচিত। অনেক অনেক কথা। ধন্যবাদ। হাম নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম। হাম তো আর এটা মারা গেছে। না, এখন ব্যাপার হচ্ছে যে চিকিৎসা করি, এর মারা যাচ্ছে তো চিকিৎসার অভাবে। এবং একটা পত্রিকায় আমরা দেখেছি চিকিৎসা ঠিক মতো হলে 99% শিশু বা যারা হামাক্রান্ত তারা ভালো হচ্ছে, চিকিৎসার অভাব হচ্ছে, সিট পাচ্ছে না, সিট ক্যাপাসিটি নাই, ওষুধপত্র এইভাবে বাড়বে তো কল্পনা করা যায়নি। এই হারে যে হামের রোগী বাড়বে কল্পনা করা যায়নি। তবে একটা নির্দেশনা আসছে সুখের খবর, যে যতই ওখানে ইয়ে থাকুক, সিট ক্যাপাসিটি না থাকলেও রোগীকে ভর্তি করতে হবে, এটা বলা হচ্ছে। এটা প্রচন্ড চাপ পড়েছে, যেহেতু আগে টিকা দেওয়া হয়নি, আমি আক্রান্ত সেই সংখ্যা ক্রমশ বাড়ছে, এখন সামাল দেওয়া মুশকিল হয়ে গেছে। এটা হঠাৎ করে সরকারের উপর পড়েছে বা স্বাস্থ্য বিভাগের উপর পড়েছে, তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আর দুর্বলতা তো আছেই, কিছু কিছু জায়গায় ত্রুটি আছে, সংকট আছে। এই সংকটগুলো কাটিয়ে ওঠা খুব জরুরি। এর মধ্যে দিয়ে এরা তো আমাদের সন্তান, ভবিষ্যৎ আমাদের। এদেরকে যদি আমরা ধরে রাখতে না পারি, যদি বাঁচাতে না পারি, তাহলে আমাদের একটা সরাসরি এখানে দায়ী করা যায় না, কিন্তু তারপর একটা দায় কিন্তু সরকারের দায়িত্ব থাকবেই। কিন্তু সরকার যে সংকটে আছে, এই সংকটটা আমাদের বুঝতে হবে। আমাদের আল্লাহর অনুগ্রহ চাই, আল্লাহর অনুগ্রহ আসলে হয়তো আমরা সর্বক্ষেত্রে পারি আর কি। এই যে একটা ঘটনা, এই আরেকটা শিশুদের ব্যাপার, 3টা মৃত্যুর পরে এটা হচ্ছে একটা অত্যন্ত ছোট্ট ফুটফুটে শিশু, 2য় শ্রেণীর ছাত্রী, কত সুন্দর তার চেহারার মধ্যে একটা লাভ। এর আগে আরেকটা ঘটনা ঘটেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? গলা কেটে হত্যা, এক পাশে থেকে পাশের বাসার হত্যা করছে, পাশবিক নির্যাতন করছে, কতটুকু বিকৃত হয়েছে মানুষের। এই যে বিকৃতি, এই যে বিকৃত মানসিকতা, বিকৃতিমূলক একটা পাষণ্ড বিকৃতির একটা সীমা আছে তো, এবং অত্যন্ত পাষণ্ড মানুষ পাশবিকতা চালাচ্ছে, খুন করছে। এই যে অবস্থায় আমরা আছি, এর থেকে বের হয়ে আসা সবাইকে ভাবতে হবে বিষয়টা নিয়ে। অভিভাবকদেরকে ভাবতে হবে, সমাজের যারা আছেন, মুরব্বী আছেন তাদেরকে ভাবতে হবে, প্রতিনিধি আছেন তাদেরকে ভাবতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভাবতে হবে, সরকারের সবাইকে বা সমাজের সবাইকে। সরকার শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না, সবাইকে একটা সামাজিক এই অবক্ষয় থেকে বের হওয়ার জন্য সামাজিক ভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। দেখুন, শিশুটার দিকে চাইতে আমাদের তার বাবা মা সহ্য করবে কেমন করে? আমরা যারা দেখতেই যাচ্ছে একটা নিষ্পাপ একটি ফুলের মতো শিশু ফুল ঝরে গেল। আরো মৃত্যুর সংবাদ, বজ্রপাতে বাবার মৃত্যু, হাসপাতালে লাশের পাশে কাটছিল। বজ্রপাতে তো মারা যাচ্ছে। এমন হয়তো এটা আমাদের এমন শক্তিশালী কিছু করা যায় না, কিন্তু এই শিশুর
গলা কেটে হত্যা আর এটার মধ্যে অনেক পার্থক্য আমরা স্থানীয় আছে। পত্রিকায় আসি। অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে এগোতে হচ্ছে, যেহেতু স্থানীয় পত্রিকা এখনো পড়ার বাকি আছে। দৈনিক জালালাবাদ হাতে নিচ্ছি। সিলেটের স্থানীয় দৈনিক, কোন পর্যায়ে সার্বজনীন পেনশন? প্রশ্নবোধক চিহ্ন। আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ। আজ বিশ্ব মেট্রোলজি দিবস। গোয়েনঘাট সীমান্তে বিজেপি বিএসএফ এর গোলাগুলি। জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা। চামড়া নিয়ে সিলেট যৌথ সভা, অর্থাৎ কোরবানির চামড়ার কথা বলা হচ্ছে এখানে। আমাদের বাণিজ্য মন্ত্রী কিন্তু নির্বাচনের আগেই চামড়া নিয়ে একটা অনেক আশার কথা শুনিয়েছিলেন। আমি আশা করবো উনি একটা আপাতমস্তক একটা ব্যবসায়ী মানুষ, এটা করবেন উনি। সিলেটের টেস্ট শেষের রোমাঞ্চ। খেলার খবর। আরো খবর, মেয়াদ শেষেও বিমার টাকা বঞ্চিত ফরেস্টের ৩,০০০ গ্রাহক। সিলেটে পাওনা ১০০ কোটি টাকা। কত বড় জালিয়াতির খবর একটু। সেপ্টেম্বর অক্টোবর থেকে ধাপে ধাপে 5 স্থানীয় সরকার নির্বাচন। ভূমি ব্যবস্থাপনা সহজ ও সুন্দর করা সরকারের লক্ষ্য। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে মূলধারায় আনতে সরকারের বদ্ধপরিকর। সুবিধা বঞ্চিত মানুষের কথা বলা হচ্ছে এখানে। জালালাবাদের শেষ পৃষ্ঠায় আরো কিছু খবর। ঈদ উল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা। দ্রুত বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসি প্রশাসক। গতকালকে পত্রিকায় খবরটি এসেছিল। আরো খবর, মহানগর বিএনপির লিফলেট বিতরণ। জুলাই সনদ গণভোট বাস্তবায়নে জনসচেতনতায়। ওসমানী মেডিকেলের উপাধ্যক্ষ অধ্যাপক রিয়াদ চৌধুরী নতুন উপাধ্যক্ষ নিয়োগ হয়েছে। এমসি কলেজে নতুন অধ্যক্ষ তোফায়েল আহমদ। প্রত্যেক জায়গায় কিন্তু নতুন নতুন পদ মেয়াদ পূরণ শেষ হয়ে যাচ্ছে। বিএনপির কেউ অপকর্ম করলে ডাবল শাস্তি প্রদানের নির্দেশ। বড়লেখায় আইন শৃঙ্খলা কমিটির সভায় নাসির উদ্দিন এমপি। এমপিদের কথাগুলো এরকম হলে কিন্তু একটু সমাজ একটু উপকৃত হয়। ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষকে মাউন্ট এডুরা হসপিটালে ফুলের শুভেচ্ছা। নতুন নিয়োগ পাওয়ার পরই যে শুভেচ্ছাগুলো হয় সেটারই একটি দৃশ্য আমরা এখানে অবলোকন করলাম। কোন অবস্থায় সার্বজনীন পেনশন, এই যে সার্বজনীন পেনশন, সার্বজনীন আজ আস্থা ফেরানোটা মূল চ্যালেঞ্জ। এই যে সর্বজনীন পেনশন যেটা, জি, এটা খুবই ভালো একটি উদ্যোগ। আমার একটা এখানে একটা পেনশন স্কিমে আমিও আছি। আমার পরিবারের, আমি না, আমার পরিবারের একজন আছেন। এটা একটা চমৎকার একটা উদ্যোগ তো, কিন্তু দেখেন কোন অবস্থায় এখন হচ্ছে সরকার পরিবর্তনের পর অনেক কিছু হযবরল হয়ে গিয়েছিল। গুছানো এক সময় সাপেক্ষ ব্যাপার, এটা একটা বড় বিষয়। সর্বস্তরের মানুষকে এই পেনশনের আওতায় নিয়ে আসা। তবে আমি যতদূর জানি, 2-1 দিন আগে একটা, আমরা কিছুটা সন্দেহের মধ্যে ছিলাম, যদি আমরা অব্যাহত রেখেছি আমাদের এটা ইয়ে পেনশনের কার্যক্রমটা। সরকারের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরকার বলছে যে এর থেকে আগে যে সুযোগ সুবিধা ছিল তার থেকে সুযোগ সুবিধা বাড়ানো হবে, আওতা বাড়ানো হবে। সুতরাং আপাতত যে সংকটে আছে তার থেকে সরকার বেরিয়ে এসে আবার আস্থার জায়গাটা তৈরি করবে এবং আমরা আস্থায় থাকবো, সুযোগ সুবিধা বাড়বে, এটা আমরা আশা করতে পারি। সুন্দর বিশ্লেষণ করেছেন। অন্যান্য দু একটা খবর বিশ্লেষণ করতে পারেন। একটা ভূমি ব্যবস্থা, ভূমি মেলা চলছে, প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করেছেন মেলাটা। সুন্দর একটি কথা বলেছেন এখানে। কিন্তু ভূমি ব্যবস্থাপনা সহজ সুন্দর করার সরকার লক্ষ্য। এটা নতুন না, এই বক্তব্যটা নতুন না, নতুন কিছু। তবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই কথাগুলো না আসলে এগুলো আগেও শুনেছি আমরা, কিন্তু নিচে বা নিম্ন পর্যায়ে যা অবস্থা ভূমি নিয়ে, আমিও একসময় ভুক্তভোগী হয়েছি। একেবারে যাচ্ছে তাই অবস্থা ভূমি ব্যবস্থাপনায়। এর থেকে বের হয়ে আসার জন্য যেভাবে কথাগুলো বলা হচ্ছে, সেইভাবে আমরা কার্যকরী কিছু করা হোক, এটা প্রত্যাশা করি আমরা সাধারণ মানুষ হিসাবে। মানুষের এত বেশি হয়রানি হয়, এত বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সব ধরনের কাগজপত্র থাকা সত্ত্বেও এদিক ওদিক নানা ধরনের উৎপাত করা হয় মানুষকে। এখানে আরো একটা কথা, রেজিস্ট্রি অফিসে যাওয়ার পর যে অবস্থাটা আসে, ছোট্ট একটা কাজের এটা না করলেও হয়, আটকে দেওয়া হয় এবং তারপরে লেনদেনের পরে একদম করা হয়। এই সরকার যখন সর্বোচ্চ ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন এই কথাটা বলেছেন, আশা করি আমরা যেহেতু নতুন করে যাত্রা শুরু করেছি, আমরা মনে করি যে এখন যে আমরা শুনছি তা নতুনই শুনছি।
আগের শোনাটা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে যদি আমরা ধরে নেই যে এটাই শুনলাম, এটা যেমন আমরা প্রথম শুনলাম, আমরা প্রথমে কার্যকরী হোক এটা দেখতে চাই। অনেক সুন্দর কথা। আমরা এই পত্রিকা বাদে নতুন আরেকটি পত্রিকা আছে, উত্তর পূর্ব ভূমি সভা মিলে মেলা উদ্বোধনী প্রধানমন্ত্রী, যেটা একটু আগে আপনি আলোচনা করেছেন, জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। সিলেটের সমাজ কল্যাণ মন্ত্রী, নতুন মন্ত্রী এসে সুন্দর কথা বলেছেন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সমাজের বোঝা নয়, তাদেরকে যদি কাজে লাগানো যায় এখান থেকেও তারা উপকৃত হবে, দেশও উপকৃত হবে। এটা এই কথাটাও নতুন না। আচ্ছা, আমি সমাজ কল্যাণ যে বিভাগ আছে, মন্ত্রণালয় আছে, তাদের কাজে কিছু কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম। এই কথাগুলো আমরা শুনেছি, এই কথাগুলো আমরা বলেছি, কিন্তু এখনো তারা বোঝা হয়ে আছে। আপনি একটু আগে অটিস্টিক শিশুদের কথা বললেন, যে আমাদের প্রতিবন্ধী শিশু যারা আছে, যাদেরকে আমরা বিশেষ চাহিদা তারা এখনো অবহেলিত। যদিও অনেক অগ্রগতি হয়েছে, এখনো লুকোনোর একটা প্রবণতা আছে, এখনো তাদেরকে হেলা করার প্রবণতা আছে। সুতরাং সরকারের যারা আছেন তাদেরকে অতীতের অভিজ্ঞতা যাতে আমাদের আর না হয় বা না থাকে, সেটা আমরা কাটিয়ে উঠতে পারি। বিশেষ করে উন্নত বিশ্বে কিন্তু অটিস্টিক শিশু বা এরকম সুবিধা বঞ্চিত যারা আছে তাদের জন্য কিন্তু পরিবারের কিন্তু একটা আরো আয়ের উৎস হয়ে দাঁড়ায়। এই যে বোঝা না, সমাজের বোঝা নয়, এই কথা আমরা শুনতে চাই না। প্রমাণ করা হোক যারা সমাজের বোঝা নয়। অনেক সুন্দর কথা, সুন্দর বিশ্লেষণ, অল্প কথাই। আরো দু একটি খবর আমরা পড়তে পারি। গোয়েনঘাট সীমান্তে বিজেপি বিএসএফ এর গুলি। এটা দুঃখজনক। সীমান্তে একটা নতুন দুটি বন্ধু দেশ পারস্পরিক সহযোগিতা যেখানে আমাদের কাম্য, এখানে আমরা প্রতিবেশী, সৎ প্রতিবেশী হিসাবে অবস্থান করতে চাই, বসবাস করতে চাই। পারস্পরিক সম্পর্কটা যাতে সুন্দর থাকে, সৌহার্দ্যপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটেও তো ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল, ঐতিহাসিক সম্পর্ক সব দিকে আছে। এর মধ্যে এই ঘটনাগুলো বা আরো আছে, সীমান্তে হত্যা, সীমান্তে চোরাচালান, এগুলো ভালো না। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং এই ক্ষেত্রে দুদেশেরই দায়িত্ব আছে। আসলে এখানে কিছু মান্ধাত্ব আমলের নিয়ম কানুন মানতে যে এইরকম সমস্যা হচ্ছে, আধুনিক নিয়ম কানুন চিন্তা ভাবনা করা উচিত আর কি মনে করি আমরা। শেষ পৃষ্ঠা দিয়ে একটা খবর, বিভিন্ন উপজেলায় ভূমি সভা উদ্বোধন করলো একসাথে হয়েছে। এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের এগুলো তাদের নিজস্ব কার্যক্রম। আর তেমন কোন খবর আমার মনে হয় নাই। গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোরবানির বর্জ্য সিলেট সিটি কর্পোরেশনের সুনাম আছে। আমি আগে যখন মাঠ পর্যায়ে কাজ করতাম, আমরা প্রতিটা ঈদুল আজহার দিনে কোরবানির পরপরই আমরা বের হয়ে যেতাম সাংবাদিকরা, বর্জ্য অপসারণের দৃশ্য দেখার জন্য। আমরা তখনও দেখেছি খুব দ্রুত এগুলো বর্জ্য অপসারণ করা হয়। সিলেট সিটি কর্পোরেশন সারা দেশের মধ্যে একটা সুনাম অর্জন করেছিল এবং করেছিল না, এখনো তাদের সুনামটা আছে। এবার প্রশাসক মহোদয় প্রস্তুতি সভা করেছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। আমরা আশা করব যে আরো দ্রুত, আগের চেয়ে দ্রুত অপসারণ করা হবে, এবং সিলেট সিটি কর্পোরেশন তার এই সুনামটা আরো, বা তার এই ভূমিকাটাকে আরো উজ্জ্বল। আমি তার সাথে একটু জিনিস আমি একটু যোগ করে দিই। আমি রাজশাহী সিটি কর্পোরেশনের কথা বলছি। বিগত 5টা বছর অভাবনীয় একটা উন্নয়ন করেছে তারা। এই বর্জ্য টর্জ্য বলতে কোনো জিনিসকে চোখে সাথে সাথে কোথায় চলে যায় মানুষ টেরই পায় না আর কি। আমার মনে হয় সিসি কে যদি প্রশাসক আছেন, একবার রাজশাহী ঘুরে আসবেন, দেখে আসলে হয়তো একটা ভালো কিছু অনুসরণ করা ভালো। রাজশাহী সিটি কর্পোরেশন একটা উদাহরণ, এটা সবাই অনুসরণ করছেন। তো আজহার ভাই, আমরা আর অগ্রসর হতে পারছি না, আমাদের সময় কিন্তু হাতছানি দিয়ে ফেলছি অলরেডি। আমরা আজকে মতো এখানে শেষ করি না, আর কিছু একটা বলার কোনো কিছু না? আপনার যদি কোনো কিছু নিয়ে কথা বলার থাকে, আমি আর কিছু দেখি না খবরে পারি। এখানে তো সবকিছু আলোচনা হয়েছে। আর একটা ব্যাপার আছে, চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন। এই ধরনের খবরগুলো এই ধরনের খবর আমরা প্রায়ই পাই, যে একটা ক্লিনিকে বা হাসপাতালে কোন মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার অত্যন্ত আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং আরো কিছু মৃত্যু হয় সেখানে। এই ঘটনাকে কেন্দ্র এই ধরনের ঘটনা কোনোভাবেই আমাদের কাম্য তো নয়, আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। দুটি দিক আছে, একটা হচ্ছে ডাক্তারের অবহেলায়, নার্সের অবহেলায় বা অন্য কারো অবহেলায় রোগীর মৃত্যু ঘটে, এটার প্রতিবাদ হতে পারে। তার অর্থ এই নয় ভাঙচুর করে আরেকজন
আক্রমণ করে আরেকজনকে আহত করা বা অপদস্থ করা। আবার এটা এই ধারণাটাও মনে হয় ভুল, অনেকে মনে করেন যে হাসপাতালে বা ক্লিনিকে গেলেই রোগী বেঁচে যাবে। আসলে যার মারা যায় সেই মানুষটা তখন হতবাক হয়ে যায়। এই বিষয়টা আনলাম কিন্তু যারা ভালো ভালো কেউ কি হাসপাতালে যায় বা ক্লিনিকে যায়? না, সে অসুস্থ যায়। অসুস্থ যে কেউ মারা যেতে পারে। আমি আগেও বলেছি যে যদি ডাক্তারের দুর্বলতা, ভুল চিকিৎসা হয়, প্রচুর ভুল চিকিৎসা হয়, আমি জানি। এইগুলোর প্রতিবাদ অবশ্যই হবে, তবে প্রতিবাদেরও ভাষা আছে, প্রতিবাদেরও পদ্ধতি আছে। আবার এই ধারণাতে বের হয়ে আসা উচিত যে হাসপাতালে এমন রোগীও তো যায় যার হয়তো একটা অবস্থা খুবই খারাপ, তাকেও নিয়ে যাওয়া হয়। সুন্দর সাজেশন এসছে, আসলে ফলো করবেন। বিশেষ করে একটা কথা, সিলেটের এই খবরটা যদিও সিলেটে ঘটেছে, সারা বাংলাদেশেই হাসপাতালে এই ধরনের ব্যবস্থা। সবখানে প্রিয় দর্শক, এখানে একটা সুন্দর একটা আসছে আজকে সাংবাদিক আলাদাদের কাছ থেকে। এই ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ থাকবে, কিন্তু প্রতিহিংসামূলক ভাবে যেন আরো কিছু মৃত্যু না হয়, আরো অনাকাঙ্ক্ষিত না ঘটে, এই প্রতিবাদটাকে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করার আমরা ঠিক একইভাবে আমি আরেকটা কথা যে বললাম, জি, এই ধারণা থেকেও বের হয়ে আসতে হবে। অনেক অনেক ধন্যবাদ আলাদা ভাই। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় শেষ সীমায় আমরা চলে আসছি একবারে। আজকে আর আমরা অগ্রসর হচ্ছি না। আগামীকালকে আবারও নতুন অতিথি নিয়ে, অন্য নতুন 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 পত্রিকা নিয়ে আমরা আসবো। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অতিথিকে ধন্যবাদ। আর বিশেষ করে স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আমাদের সাথে স্পন্সরের সহযোগিতা করে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর আরেকটি ধন্যবাদ দিতে হয় নেপথ্য থেকে আমাদেরকে যিনি সহযোগিতা করলেন, ক্যামেরাম্যান, তাকেও একটা ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ হাফিজ।